আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। এবার রাজনীতির চর্চায় সেনাবাহিনী, যে ভারতীয় সেনাকে নিয়ে 140 কোটি মানুষ গর্বের শেষ নেই, সেই সেনাবাহিনীকেও পথে নামালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চ, সে ধর্ণা মঞ্চ আইনগত কারণে সেটা খুলে দেয় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড ফোর্টিয়াম থেকে এসে সেনাবাহিনীর এক কোম্পানি, অর্থাৎ 80 থেকে 90 জনের একটি কোম্পানি এসে এই প্যান্ডেল খোলার কাজ তারা করে। সেনাবাহিনীর দাবি যে এখানে মেয়ো রোডে দীর্ঘদিন কোনো ধর্ণা মঞ্চ করা সেনাবাহিনীর তরফ থেকে সেটা নিষেধাজ্ঞা রয়েছে। একদিন বা দুদিন করতে পারে, কিন্তু টানা এই ধরনের মঞ্চ ওখানে করা যাবে না। আর সে কারণেই তারা এই সভা মঞ্চ এসে নিজেরাই খুলে দেয়। আর তাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে হৈ হৈ করে রাজনীতির ময়দানে টেনে হিঁচড়ে নামিয়ে আনলো ভারতীয় সেনাবাহিনী। মঞ্চ থেকে তিনি সরাসরি দায়ী করলেন সেনাবাহিনী বিজেপি কথাতে এই মঞ্চ খোলার কাজ করেছে। অর্থাৎ সেনাবাহিনী বিজেপির কথাই চলে, দিল্লির কথাই চলে। এবং তারপরে তিনি টেনে নিয়ে আসলেন প্রতিরক্ষা মন্ত্রীকে, নাম না করে রাজনাথ সিংকেও তিনি বিদ্ধ করলেন। মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলেছেন সেটা আগেই আপনাদের শোনালাম, কয়েকটি কথা আমরা বারবার করে রিপিট করলাম। এবং তারপর তিনি যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ করলেন তাতে সেনাবাহিনী গৌরব কতটা ক্ষুণ্ণ হলো জানি না, কিন্তু আমাদের ভারতবর্ষের এই বিশাল দেশের যে গৌরব, সেনাবাহিনীর যে গৌরব, সেই গৌরবে কালি ছেটানোর চেষ্টা করলেন তিনি। যদিও সম্ভব না, কারণ ভারতীয় সেনাবাহিনীর যে গৌরব সেটা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে কালি ছেটাতে পারবেন না, এতটাই তার বিশালত্ব এই সেনাবাহিনীর গৌরব। বহু যুদ্ধ এই সেনাবাহিনী তারা করেছে, ভারতের সীমান্ত পাহারা দিচ্ছে। এবং খুব সম্প্রতি সিঁদুর অপারেশন নিয়ে পাকিস্তানকে যেভাবে আক্রমণ করেছে এবং গুড়িয়ে দিয়েছে, তারপরে সারা বিশ্বে সেনাবাহিনীর গৌরব নিয়ে এখন নানা চর্চা চলছে। আর সেই জায়গায় একজন পশ্চিমবঙ্গের মতো এরকম একটি রাজ্য, যে রাজ্যের শিল্পের ভবিষ্যৎ নেই, যে রাজ্যের কর্মসংস্থানের ভবিষ্যৎ নেই, যে রাজ্যের শিক্ষা রাস্তায় লুটোপুটি খাচ্ছে, এরকম একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সেনাবাহিনী সম্পর্কে এরকম উক্তি করেন, সেটা শুধু দুর্ভাগ্যজনক নয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছে লজ্জাজনক। কারণ যে তেরঙ্গা পতাকা নিয়ে সেনাবাহিনী গর্ব করে, যে সেনাবাহিনী ভারতবর্ষের মানুষের গর্ব, সেই সেনাবাহিনীকে তিনি টেনে হিঁচড়ে রাজনীতির ময়দানে নিয়ে আসলেন। এ তো গেল সোমবারের কথা। মঙ্গলবার অর্থাৎ আজকে সেনাবাহিনীর একটি গাড়িকে আটক করে কলকাতা ট্রাফিক পুলিশ। টিভির পর্দায় আমরা যতটুকু দেখতে পেয়েছি, ক্লোজ সার্কিট টিভি ওখানে লাগানো ছিল, সেই সিসিটিভিতে যেটা ধরা পড়েছে, দেখা যাচ্ছে ডান দিকে একটি টার্ন নেওয়ার চেষ্টা করেছে সেনাবাহিনীর গাড়ি, ভুলবশত সে ডান দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে অত্যন্ত দ্রুত গতিতে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি তাকে ওভারটেক করে বেরিয়ে আসছিল। খুব
সৌভাগ্যবশত সেই গাড়িটির সাথে ধাক্কা লাগেনি, লাগলে হয়তো বড় বিপদ হতে পারত। যদি তুল্যমূল্যভাবে এই ঘটনাকে আমরা বিশ্লেষণ করি তাহলে দু তরফেই কিন্তু গাফিলতি ছিল। প্রথম গাফিলতি অবশ্যই সেনাবাহিনীর গাড়ি, কারণ ডান দিকে টার্ন নেওয়ার সেখানটায় যে ট্রাফিক যে নিয়ম সে নিয়ম নেই। অন্যদিকে প্রচণ্ড দ্রুত গতিতে কমিশনারের গাড়ি ওভারটেক করে রং সাইড দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু ট্রাফিক আইন মানেনি বলে অন্ততপক্ষে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে। যদি আমরা ধরেও নিই যে এই সেনাবাহিনীর গাড়ির ভুল ছিল বা ত্রুটি ছিল, সিগন্যাল তারা কিছুটা হলেও তারা ব্রেক করেছে, সিগন্যাল তারা ভঙ্গ করেছে, সে জায়গায় সেনাবাহিনীর গাড়িটিকে তারা আটক করে এবং তারপর সারা দিনভর সেনা বনাম কলকাতা পুলিশের একটা টানাপোড়েন লড়াই চলতে শুরু করলো। কলকাতা পুলিশের তরফ থেকে হেস্টিংস থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হলো, সেনাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হলো, মোটর ভেহিকলস অ্যাক্টে মামলা করা হলো এবং সেটা জল বহুদূর গড়িয়ে গেল। মানে পুরো সমগ্র বিষয়টি এখন রাজনীতির ময়দানে। আর রাজনীতি কার সাথে? ভারতীয় গর্বের সেনাবাহিনীর সঙ্গে রাজ্য শাসক দলের মঞ্চ ভেঙেছে বলেই আজকের এই ট্রাফিক আইন ভঙ্গের এই একটা ঘটনাকে এত দূর টেনে নিয়ে যাওয়া হলো বলে মনে করছেন অনেকেই। আমরা যদি পার্ক স্ট্রিটের পার্ক সার্কাসের 7 পয়েন্টে আমরা দাঁড়াই, প্রতি মুহূর্তে প্রতি মিনিটে ট্রাফিক ভঙ্গ আমরা দেখতে পাব। ট্রাফিক আইন ভঙ্গ করে বিনা হেলমেটে একটি বাইকে 4 জন হু হু করে তীরের বেগে চলে যাচ্ছে, কোনো সিগন্যাল না মেনেই গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে। যদি পার্ক সার্কাসে 7 পয়েন্টে দাঁড়ানো যায়, প্রতিদিন এরকম শতাধিক ট্রাফিক ভঙ্গকারী ওখানকার বিশেষ সম্প্রদায়ের মানুষ ঠিক এইভাবেই রাস্তা দিয়ে চলাফেরা করে। তারা পুলিশকে পাত্তাও দেয় না, তোয়াক্কাও করে না, পুলিশ আর এদের ছোঁয়ার মতো তাদের সেই সাহসও নেই। তাহলে বিষয়টিকে কি দাঁড়ালো? এরকম কি মনে হচ্ছে না যে সেনাবাহিনী তাকে রাস্তায় নামালো রাজনীতির ময়দানে? মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর যদি কোনো রকম সেখানটায় ত্রুটি থাকে, তার জন্য উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, সেখানে তাদের সঙ্গে আলোচনা করতে পারে। কিন্তু একেবারে প্রকাশ্যে সাংবাদিকদের ডেকে সাংবাদিকদের সামনে তিনি যা বললেন সেটা আরও বেশি করে সেনাবাহিনীর অহংকার, সেনাবাহিনীর যে গর্ব, তাতে আঘাত করা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। মুখ্যমন্ত্রী দাবি করছেন তাকে দেখে প্রায় 200 সেনাবাহিনী নাকি পালিয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনী পালায়? যারা যুদ্ধক্ষেত্রে গিয়ে নিজেদের হাসতে হাসতে প্রাণ দিয়ে দেয়, যারা শত্রুপক্ষকে নিধন করার জন্য তাদের সংসারের সমস্ত মায়া ত্যাগ করতে পারে, সেই সেনাবাহিনীর কঠোর পরিশ্রম, কঠোর নিষ্ঠার সঙ্গে যারা তৈরি হয়, সেই সেনারা তারা পালিয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে? এটা আমাদের রাজ্যবাসীর কাছে, ওই যে বললাম, দুর্ভাগ্যজনক নয়, লজ্জাজনক। মুখ্যমন্ত্রী প্রত্যেকটি বিষয়েই তিনি রাজনীতিকে টেনে নিয়ে আসেন, এটা সকলেই জানে। সে তার প্লেন সিগন্যাল না পেয়ে 3 বার চক্কর মারুক, বা ইলেকশন কমিশন হোক, বা রেলের উদ্বোধন হোক, মেট্রোর উদ্বোধন হোক, সমস্ত কিছুতেই তিনি রাজনীতি ছাড়া আর কিছু বোঝেন না। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষরা, আমরা কি সব সময় শুধু রাজনীতিই করে যাব? কেন্দ্রের সঙ্গে লড়াই করতে করতে আমরা তো ক্লান্ত। 50 বছর ধরে আমরা ক্লান্ত। 34 বছর সিপিএম আমল, অর্থাৎ বাম আমল, আর এই 15 বছর তৃণমূলের আমল। 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের সঙ্গে শুধু ঝগড়া দেখে গেল।
সুসম্পর্ক আমরা দেখলাম না, কেন্দ্রের সাথে সুসম্পর্কে গত 50 বছর ধরে আমরা দেখতে পারলাম না। ফেডারেল সিস্টেমে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে রাজ্যের উন্নতি, রাজ্যের উন্নয়নকে টেনে নিয়ে যায়। আর আমাদের এখানটায় এই 50 বছর পায়ে পা লাগিয়ে কেন্দ্রের সাথে শুধু ঝগড়া করে পশ্চিমবঙ্গকে পেছন থেকে ক্রমশ পিছনে টেনে নিয়ে গেছে। পশ্চাবদসরণ বলতে যা বোঝায় সেই পশ্চাবদসরণ হয়ে গেল। কোথায় ছিল পশ্চিমবঙ্গ? একটা সময় শিল্পে সারা ভারতবর্ষের সবথেকে সমৃদ্ধ শিল্প রাজ্য ছিল, আর আজকে একেবারে তলানিতে এসে থেকেছে। কোনো বৃহৎ শিল্প তো দূরের কথা, মাঝারি মানে কোনো শিল্প পশ্চিমবঙ্গে আর আসেনি গত 15-20 বছরে। কিছু তার চেষ্টা করেছিলেন বাম আমলের সর্বশেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু তাকেও রাজনীতির শিকার হতে হয়েছিল। তা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে হয়তো রাজনীতিটাই, হয়তো আমাদের খাদ্য, রাজনীতিটাই আমাদের শয়ন, রাজনীতিতেই স্বপ্ন, আর রাজনীতিতেই হয়তো আমাদের মৃত্যু হবে। পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতির অভিশাপ থেকে কবে মুক্তি পাবে সেটা একমাত্র ঈশ্বর জানেন। পশ্চিমবঙ্গের মানুষের যদি চোখ খোলে তো ভালো, না হলে তারা বলতে খুব খারাপ লাগছে যে নিজেরাই নিজেদের মরণ ডেকে আনছে। কারণ আর যাই হোক, অন্ততপক্ষে এই ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে যে সংবিধানের মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষে গণতন্ত্র চলে, তাতে কেন্দ্রের সাহায্য ছাড়া, কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক ছাড়া কোনো রাজ্য এগিয়ে যেতে পারবে না। এই সহজবোধ্যটা যদি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বোঝে তাহলে মঙ্গল, আর না হলে আমরা ঠিক এভাবেই রাজনৈতিক তরজা আর রাজনৈতিক ঝগড়া করেই আমাদের আগামী প্রজন্মকেও আমরা শেষ করে দিয়ে যাব।